সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছেন। আমি তাহমিন আক্তার পলি আপনাদের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের পার্ট 1 অর্থাৎ এই পার্ট 1 নিয়ে মূলত আলোচনা হবে। আমাদের পার্ট 1 এর নাম হচ্ছে রাষ্ট্রের ধারণা, যেটা আমরা ওয়েব পৃষ্ঠায় 63 এবং 67 নম্বর পৃষ্ঠা, এবং সেটা দেখতে আপনাদের একটু দেখিয়ে দেই মূলত সেটা দেখতে কেমন, কোন চ্যাপ্টার। এই হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এবং এটার পার্ট হচ্ছে 1 রাষ্ট্রের ধারণা। এটাই আমরা আজকে আলোচনা করব এবং এটার আলোচনা আমাদের সীমাবদ্ধতা রয়েছে এইটুকু। ঠিক আছে, এখান থেকে আর আমাদের যেটা আমরা সর্বশেষ কাজের কথা বলেছি সেটা হচ্ছে সেটা আমরা লাস্ট ইনশাআল্লাহ আমরা দেখাবো। আমরা তাহলে চলে যাই আলোচনায় আলোচ্য বিষয়বস্তুতে, অর্থাৎ আমাদের যে আলোচনা থাকে তার থেকে যে আলোচ্য বিষয়বস্তুগুলো উঠে আসবে সেটা হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উপাদানসমূহ। এই উপাদানসমূহ কয়টা আছে, কি আছে, সেটা আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলেন মূল আলোচনায় যাই। আলোচনার প্রথমেই দেখতে পাচ্ছেন যেখানে লেখা হয়েছে মাঝ বরাবর রাষ্ট্রের অস্তিত্ব, অর্থাৎ এই যে ধারাবাহিকতাটা আমি দেখিয়েছি, এই ধারাবাহিকতাটা রাষ্ট্রের অস্তিত্বগুলো কিভাবে আমরা আমাদের সামনে আজ এই অবধি আসলো সেটার একটা সিরিয়াল আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। যে প্রথমত রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু প্রাচীনকালে ছিল না। মানুষের জন্ম লগ্ন, অর্থাৎ মানুষের যখন জন্ম হয়েছে তখন একদম সর্বপ্রথম তখন কিন্তু রাষ্ট্রের ধারণাটা আমরা পাইনি। সেটা প্রাচীন পৃথিবীতে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, সে কথা কিন্তু এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টে বুঝিয়েছি যে মানুষের আগে জন্ম হয়েছে, তারপরে সেটা প্রাচীনকালে সেটার অস্তিত্ব ছিল না। এরপরে গিয়ে দেখা গেছে যে প্রাচীন কিছু নগর রাষ্ট্র তৈরি হয়েছিল, যেখানে কিনা এটা তৈরি হওয়ার হয়েছিল কোথায়, নদী ও সমুদ্রের তীরে। নদী ও সমুদ্রের তীরে, অর্থাৎ মেইন বেসিক বিষয়টা ছিল যে আমরা সভ্যতার কিন্তু একটা ক্লাস আপনাদের নিয়েছিলাম, যে সভ্যতাগুলো গড়ে তুলতে গিয়ে মূলত নগরাষ্ট্রগুলো আমরা পেয়েছি, অর্থাৎ সভ্যতার ভিত্তিতেই সিরিয়াল অনুসারে এই নগরাষ্ট্রগুলো এসেছিল। সমুদ্র এবং নদীর তীরবর্তীতে মূলত সভ্যতাগুলো গড়ে ওঠে। আর এটা কেন হয়, কারণ সময়ের পরিবর্তন এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে মূলত এটা হয়, সময়ের বিবর্তনের মাধ্যমে মূলত এটা হয়, যেটা আমরা সভ্যতার ক্ষেত্রে আপনাদের বিস্তারিত শিখিয়েছিলাম বা বলেছিলাম, ক্লাসটা আমরা নিয়েছিলাম। আর এটা দেখা যাচ্ছে একটা সময়সীমা দেখা গেছে যে ধারণা করা হয়েছে, ইতিহাস ঘেঁটে বের করা হয়েছে যে 5 থেকে 6,000 বছর আগের ঘটনা এটা, যে 5 থেকে 6,000 বছর আগে এই প্রাচীন নগরাষ্ট্রের ধারণাটা আমরা দেখতে পাই, এবং এখান থেকে কিছু নগরাষ্ট্রের ব্যবস্থা উঠে আসে। অর্থাৎ আমরা সে ব্যবস্থা বলতে তার যাবতীয় বিষয়গুলোকে, নগরাষ্ট্রের যে বিষয়গুলো রয়েছে, পরিকল্পনা, সমস্ত বিষয়গুলোকে আমরা এটাকে বুঝাই। আর এই ব্যবস্থা থেকে মূলত রাষ্ট্রের ধারণাটা আমরা পেয়ে থাকি। আর এই রাষ্ট্রের ধারণা যখন আমরা পাই, এটা অর্থাৎ উৎপত্তি ঘটে, তখন এই রাষ্ট্রের ধারণা আজকের যে আধুনিক রাষ্ট্রের কথা আমরা বলি সেটারই এখন আমরা দেখতে পাই। এই হচ্ছে রাষ্ট্রের যে অস্তিত্বের কথা, যে অস্তিত্ব আস্তে আস্তে এখন আমরা ধারণাটা পেলাম। সেই ধারণার ক্ষেত্রে অর্থাৎ মানুষের জন্ম তো আগে হয়েছে, বর্তমান পৃথিবীতে মানুষের জনসংখ্যা, মানে জনসংখ্যাটা কত, এই মানুষের সংখ্যাটা কত, প্রায় 700 কোটি। আর এই 700 কোটি লোক বর্তমানে যে কোনো রাষ্ট্রে, অর্থাৎ যেহেতু রাষ্ট্রের ধারণা আমরা পেয়ে গেছি, রাষ্ট্রের জন্ম হয়েছে, সেখানে যে রাষ্ট্রের মধ্যে যে জনসংখ্যাগুলো বসবাস করে, মানুষগুলো বসবাস করে, তাদেরকে আমরা অধিবাসী বলি বা নাগরিক বলি। আর যখন মানুষ জন্মগ্রহণ করেছিল, তখন যখন রাষ্ট্রের ধারণা ছিল না, তখন কিন্তু নাগরিক বা নাগরিকত্ব বলে কোনো ধারণা পৃথিবীতে ছিল না। যখনই রাষ্ট্রের জন্ম হয়েছে, তার সাথে সাথে নাগরিক এবং নাগরিকত্বের ধারণার উদ্ভূত হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন রাষ্ট্রের ধারণার কথা আমরা বিস্তারিত আলোচনা করবো, যে রাষ্ট্রের ধারণা যে আসলে আমরা রাষ্ট্রের ধারণা বলতে কি বুঝি। রাষ্ট্রের ধারণা বলতে বোঝা অর্থাৎ এটাকে একটা সংগঠনের সাথে তুলনা করা হয়। সংগঠন হচ্ছে সেটা যেটার মধ্যে কিনা আপনার একটা পরিকল্পনা থাকবে, একটা টিম থাকবে, টিম ওয়ার্ক থাকবে। অর্থাৎ চাকরি করার ক্ষেত্রে আমরা যখন প্রতিষ্ঠানের কথা কি বলি, যে একটা প্রতিষ্ঠান থাকে, মূলধন থাকে, সেখানে সকলে একটা টিম থাকে, সেই বিষয়টা রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু তেমনই। অর্থাৎ আমি একটা লোকবলকে কাজ করাবো, সেখানে কেন্দ্রে একজন লোক থাকবে, সেখানে প্রতিষ্ঠান স্বরূপ একটা ভূখণ্ড থাকবে, বা যেখানে আমি বসে কাজ করবো তার একটা অবস্থান থাকবে, সেই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রেও দেখা যায়। যার জন্য রাষ্ট্রকে একটা সংগঠনের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ এটা একটা সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, একটা মানে জনসমষ্টি আছে, সরকার রয়েছে এবং সার্বভৌম ক্ষমতা আছে। অর্থাৎ এই যে চারটি বৈশিষ্ট্য উপাদানের কথা আমি বলছি, এগুলো নিয়ে, অর্থাৎ এগুলো যার মধ্যে থাকবে তাকে আমি বলবো রাষ্ট্র। আর এটা বলা হচ্ছে সার্বভৌমিক একটা ক্ষমতা। এই ক্ষমতা আমরা বিস্তারিত যাবো। তাহলে সংজ্ঞা যদি আমি বলতে চাই যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র এমন একটি সংগঠন যার এই বিষয়গুলো আছে, তাকে আমি রাষ্ট্র বলছি। সুতরাং রাষ্ট্র গঠনের উপাদান, এই সংজ্ঞা থেকে আমরা উপাদান পেয়ে গেছি চারটি উপাদান আছে, যেটা কিনা আমরা ছক আকারে দেখতে পাচ্ছি। যে মাঝে হচ্ছে রাষ্ট্র, এই রাষ্ট্রটি গঠন হয়েছে দেখেন অ্যারো চিহ্ন দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা এদিকে ধাবিত হয়েছে, রাষ্ট্রের মধ্যে এসেছে।
যদি রাষ্ট্রের মধ্যে আপনার জনসমষ্টি থাকে, ভূখণ্ড থাকে, সার্বভৌমত্ব থাকে, সরকার থাকে, তাহলেই আমি সেটাকে রাষ্ট্র বলবো। যেটা আমরা বলি বাংলাদেশ একটি রাষ্ট্র, বাংলাদেশের এই 4টি উপাদানে কিন্তু রয়েছে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সংজ্ঞাকে যদি আমি রাষ্ট্র বলতে চাই তাহলে তার এই 4টি উপাদান থাকবে। যেখানে আমি এখানে পাশে দেখেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। অর্থাৎ এর যে কোনো একটা উপাদান যদি না থাকে, যেমন ধরেন সার্বভৌমত্ব ক্ষমতা যদি না থাকে, তখন সেটাকে আমি রাষ্ট্র বলবো না। যদি সরকার না থাকে, তখন সেটাকে আমরা রাষ্ট্র বলবো না। যে কোনো অর্থাৎ একটা গ্যাপ যদি থাকে, তখনই সেটাকে আমি রাষ্ট্র বলতে পারি না। এই যে আমি কথাটা বললাম, এটার উপরেই কিন্তু আপনাদের একটা SW আছে। তবে এই কথাটা আপনি আরো ভালো বুঝতে পারবেন যদি আপনি এই বিষয়গুলো কেন আমরা একটা বাদ দিয়ে সেটাকে রাষ্ট্র বলি না সেটা ভালো মতো বুঝতে পারেন। তাহলে আমরা চলে যাই মূলত জনসমষ্টি। এটা হচ্ছে 1 নাম্বার। এই 1 নাম্বার বিষয়টা আমরা বলছি জনসমষ্টি মানে জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে আমরা ব্যাখ্যা দিতে যে পয়েন্ট আউট করেছি, এগুলো জাস্ট আমরা পয়েন্ট করেছি, তবে এটা বিস্তারিত আলোচনা করা যাচ্ছে। অর্থাৎ এই জনসমষ্টি বলতে জনসংখ্যা থাকতে হবে, সেটা রাষ্ট্রের অন্যতম উপাদান। এখানে আমরা যে উপাদানগুলো নিয়ে আলোচনা করবো 4টা উপাদান। একটার মধ্যে হচ্ছে, যেমন এখানে আমি বলতে পারি জনসমষ্টি হচ্ছে আপনার অন্যতম উপাদান, আর হচ্ছে সরকার হচ্ছে এটা আপনার অন্যতম উপাদান, সার্বভৌমত্ব হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব, আর ভূখণ্ডটা হচ্ছে অপরিহার্য উপাদান। অর্থাৎ আপনার পায়ের নিচে যদি মাটিই না থাকে আপনার দাঁড়াবেন কোথায়, তো সেই ক্ষেত্রে এটা আপনার অপরিহার্য। এটা অপরিহার্য উপাদান, এটা আপনার অন্যতম, এটা আপনার অন্যতম, আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে এই দুটোই একটু আরো ভিন্ন অবস্থানে রয়েছে গুরুত্বের দিক দিয়ে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখবো। আমরা সেই প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি জনসংখ্যা হচ্ছে অন্যতম উপাদান, আর এটাকে বলা হয় রাষ্ট্রের প্রাণ। কেন বলা হয়? কারণ জনসংখ্যা আপনার 3টে উপাদান আছে জনসংখ্যা না রাষ্ট্র পরিচালনা করবে কি। রাষ্ট্রের মধ্যে তো জীবন নেই। রাষ্ট্র বলতে আমরা কি বোঝাই? 4টা সমষ্টিকে রাষ্ট্র বোঝাই। এই যে আমরা বারবার দেখবে আমরা বলবো যে রাষ্ট্রের এই ক্ষমতা আছে, রাষ্ট্র এটা করতে পারে, রাষ্ট্র ওটা করতে পারে। মূলত রাষ্ট্রের তো জীবন নেই, মূলত এই কাজটা করছে সমন্বয় ঘটাচ্ছে। এই যে সমন্বয় ঘটার কথা বলছি, এটা সংগঠনের একটা বৈশিষ্ট্য যে সমন্বয় ঘটায়। তাহলে এই যে এটাকে সংগঠন বলছি মূলত সমন্বয় করার জন্য। এটা কি করছে? 4টা উপাদানের মিলিয়ে করছে। তার মানে রাষ্ট্র করা মানে হচ্ছে মানুষ করছে। তাহলে জনসংখ্যা সেখানে যদি না থাকে, রাষ্ট্রের প্রাণ থাকবে না। তাহলে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কম বেশি হতে পারে। অর্থাৎ এই জনসমষ্টির কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে কোনো নির্দিষ্ট নয় যে এত হাজার হবে বা এত কোটি হবে, বা আপনার যেমন বাংলাদেশের জনসংখ্যা এখন আমরা বলি প্রায় 17 কোটি, আবার দেখা গেছে ভারতে রয়েছে আপনার 300 কোটি। এই যে জিনিসগুলো আমরা বলি, তার মানে বড় রাষ্ট্রে বড় আপনার জনসংখ্যা হতে পারে, ছোট রাষ্ট্রে ছোট জনসংখ্যা হবে। তাহলে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, সেটা কম হতে পারে, বেশি হতে পারে। যেমন এখানে উদাহরণ হিসেবে দিয়েছি আমরা চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ। সান মেরিনো আছে একটি ছোট দেশের জনসংখ্যা, যার 30,000 মাত্র আপনার জনসংখ্যা, খুবই ছোট। দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে চীনের জনসংখ্যা হচ্ছে 137, যেখানে আমাদের বাংলাদেশে হচ্ছে প্রায় 17 কোটি। তাহলে এই 137 কোটি 20 লক্ষ, আর এটা এতই ছোট যেখানে কিনা আপনার তার জনসংখ্যা মাত্র 30,000, অর্থাৎ আপনার সেখানে 1 লক্ষ না, 1,50,000 হয়নি। তো কতটা ছোট হতে পারে? আর এই যে আমি তথ্য বা জরিপের কথা বললাম, এটা মূলত জনসংখ্যা ডাটা শীট 2015 থেকে নেওয়া। অর্থাৎ আমাদের যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে যদি অর্থনৈতিক উন্নয়নের কথাগুলো ভাবি, তাহলে এই জরিপগুলো করা হয়। তার মধ্যে এই যে বিশ্ব জনসংখ্যা, পৃথিবীর যে জনসংখ্যা রয়েছে তার একটা জরিপ করা হয়েছে, সেটা 2015 সালে করা হয়েছিল। সেখান থেকে তথ্য দুটো নেওয়া হয়েছে, যেটা আপনাদের পাঠ্য বইতে উল্লেখ করা আছে। এবার আসেন 2 নম্বর উপাদানে যাই। 2 নম্বর উপাদান হচ্ছে ভূখণ্ড, যেখানে কিনা ভূমি, আমি যেটার উপর দাঁড়াই, মাটি, সেই মাটির কথা বলা হচ্ছে। এটা যদি না থাকে তাহলে আপনার সেটাকে রাষ্ট্র বলা যাবে না। তাহলে এটা বলা হচ্ছে অপরিহার্য উপাদান, অর্থাৎ একান্তই দরকার, যেটা এটা ছাড়া হবেই না। তাহলে অপরিহার্য উপাদান। আর এই ভূখণ্ড বলতে আমি কোন সীমানাকে বা কোন উপাদানগুলোকে বলছি? ভূখণ্ড নিজেই একটা রাষ্ট্রের উপাদান, আবার ভূখণ্ডেরও কিছু উপাদান রয়েছে, সেগুলো কি জল, স্থল এবং তার উপরিস্থিত আকাশ সীমা। অর্থাৎ উপরে যে আকাশ সীমাটা রয়েছে সেটারও কিন্তু আপনার একটা, যেমন আমাদের বাংলাদেশে এই 3টা সীমানার ক্ষেত্রে সীমানা রক্ষা করার জন্য 3টা বাহিনী নিয়োজিত। অর্থাৎ জলের ক্ষেত্রে আমরা বলি নৌবাহিনী নিয়োজিত, স্থলের ক্ষেত্রে সেনাবাহিনী নিয়োজিত, আর হচ্ছে আকাশপথটাকে সীমানা রক্ষা করার জন্য সেখানে বিমান বাহিনী নিয়োজিত। তার মানে এই 3টা অবস্থানকে আমি ভূখণ্ডের মধ্যে ফেলছি। অর্থাৎ এখন বলতে পারে যদি ভূমি মাটি হয় তাহলে আকাশ আবার মাটি হলো কিভাবে? না, এই ভূখণ্ড বলতে সীমানাকে বোঝাচ্ছে, অর্থাৎ পুরো রাষ্ট্রের কাঠামোকে বোঝাচ্ছে। এই জন্যই কিন্তু এটা উল্লেখ করা হয়েছে যে আকাশ সীমাকে আমি ভূখণ্ডের মধ্যে ধরি। এরপর আসি কোন নির্দিষ্ট পরিমাণ নিয়ে, অর্থাৎ এই ভূখণ্ডের কি পরিমাণ হবে, কতটুকু হবে। যেমন আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু দেখা যাচ্ছে এখানে আমরা উদাহরণ দিয়েছি ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, কত বিশাল বড় দেশ। আবার এখানে আরো ছোট দুটো দেশ রয়েছে, দেখেন এটা আছে 1 বর্গ কিলোমিটার হয় 0.18 বর্গ কিলোমিটার। তার মানে এক একটা দেশে ছোট বড় দেশগুলো এই আয়তনটা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি জনসংখ্যা দেখলাম ভিন্ন ভিন্ন হতে পারে, কম বেশি হতে পারে। আবার ভূখণ্ডের ক্ষেত্রে আমাদের আয়তন বিভিন্ন হতে পারে, যেটা বলেছি ছোট বড় হতে পারে। যেমন ভারতের আয়তন বলে ফেলেছি, এটা বড় দেশ। আবার নগরকেন্দ্রিক রাষ্ট্র, দুটো রাষ্ট্র উদাহরণ আছে, অর্থাৎ সিঙ্গাপুর এবং ভ্যাটিকান সিটি, দুটি হচ্ছে নগরকেন্দ্রিক। এবং এটা আপনাদের এমসিকিউ
ক্ষেত্রে আসে যে আপনার সিঙ্গাপুর কোন ধরনের রাষ্ট্র, সেটা কিন্তু বলা হবে নগর কেন্দ্রিক, বা ভ্যাটিকান সিটি কোন ধরনের রাষ্ট্র, নগর কেন্দ্রিক। এই জন্য মূলত এটা উল্লেখ করা হয়েছে। সিঙ্গাপুরের আয়তন হচ্ছে প্রায় 693 বর্গ কিলোমিটার, আর ভ্যাটিকান সিটির আয়তন হচ্ছে 0.18 মানে 18 বর্গ কিলোমিটার। পয়েন্টের পরে একটা আমরা এভাবে বলি। আরেকটা হচ্ছে আমরা যে জিনিসটাকে খেয়াল রাখবেন যে কোথায় প্রায় শব্দটা আছে। প্রায় শব্দটা থাকার মানে হচ্ছে হুবহু অর্থাৎ সরাসরি 693 বর্গ কিলোমিটার না, তার থেকে কিঞ্চিত পরিমাণ কম হতে পারে। সেক্ষেত্রে মূলত আমরা প্রায় শব্দটার গুরুত্ব দিব। এরপর আসি সরকার। সরকারের ক্ষেত্রে 3 নম্বর উপাদান সরকার। এটাকে আমরা বলছিলাম অন্যতম উপাদান, অর্থাৎ সরকারকে আমরা প্রত্যেকটা উপাদানের গুরুত্ব রয়েছে, যেহেতু আমরা বলে ফেলেছি যে একটা উপাদান না থাকা মানেই হচ্ছে সেটাকে আমরা রাষ্ট্র বলতে পারবো না। তবে তার মধ্যে কিন্তু গুরুত্বের বিষয়গুলো রয়েছে, যার জন্য আমরা বলেছি যে দুটোকে আমরা অন্যতম উপাদান বলি। একটা হচ্ছে অপরিহার্য উপাদান, আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব উপাদান রয়েছে, সেটা আমরা 4 নম্বর পয়েন্টে দেখব। এবার আসে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয় এই সরকারের ইশারায়, অর্থাৎ সরকার যা বলছে, সরকার যা করছে সেটাই আমাদের মানে রাষ্ট্র সেইভাবে চলছে। তাহলে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হচ্ছে সরকারের মাধ্যমে। যেমন বলা হয়েছে কি ধরনের কাজ সকল কাজের মধ্যে, যেমন আইন প্রণয়ন করে সরকার, এবং সেই আইন অনুযায়ী জনগণকে সে পরিচালনা করে। এবং এই দুটো কাজ তারা কেন করে? কারণ রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে সরকার এই দুটো কাজ করে। আর সেক্ষেত্রে জনগণ তাহলে কি করে? অর্থাৎ এই সরকারকে যেহেতু বলছে জনগণকে আপনার পরিচালনা করে, তাহলে জনগণের দায়িত্বটা কি হয়, সে কিভাবে পরিচালিত হয়? বলা হয়েছে জনগণ অর্থাৎ সরকার যা বলে সকল বৈধ আদেশে মেনে চলে। বৈধ কথাটা কেন বলেছে? অবৈধ কথা যদি সরকার বলে সেখানে কিন্তু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেখানে প্রতিবাদ করতে পারবো, সরকারের বিরুদ্ধেও দাঁড়াতে পারবো। তবে সরকার কখনোই অবৈধ কাজের কথা বলবেন, এটি তার বৈশিষ্ট্য। সে সবসময় বৈধ কাজ আদেশ দিবে এবং সেটা আমরা মেনে চলবো। এরপর আছে আনুগত্য প্রকাশ করা। আনুগত্য প্রকাশ করা কার প্রতি? সরকারের প্রতি। আনুগত্য প্রকাশ করা মানে হচ্ছে সে যা বলবে সেটা আমি শুনবো, যত কষ্টই হোক সেটা আমি শুনবো, এটি বলা হয় আনুগত্য প্রকাশ করা। তাহলে জনগণের কাজ হচ্ছে এই দুটো কাজ করবে, এই জনগণের এই দুটো কাজকেই মূলত করতে বাধ্য করবে সরকার। এই জন্য বলা হচ্ছে আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। তাহলে সরকারের উপাদান আমরা বুঝে ফেললাম। এরপর আসি সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটা মূলত এটা আপনাদের কাছে একটু কঠিন মনে হয় যে সার্বভৌমত্বের ক্ষমতাটা আপনারা বুঝতে পারেন না, এই জন্য আমি একটু বিস্তারিত বলতে চাই। সার্বভৌমত্বকে এক কথা যদি বলি তাহলে এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা। এবং এই ক্ষমতাটা কোন ধরনের ক্ষমতা? এই ক্ষমতাটা হচ্ছে আমি দেশের ভিতরে একটা ক্ষমতা প্রয়োগ করতে পারবো, প্লাস বাহিরেও যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা। অর্থাৎ একটা বলতে পারেন রাষ্ট্রের ক্ষমতা মানেই হচ্ছে সরকারের ক্ষমতা বলা যায় বা জনগণের ক্ষমতা বলা যায়। অর্থাৎ আমরা প্রথমেই বললাম যে রাষ্ট্রের ক্ষমতা বলা মানেই হচ্ছে সকল 4টা উপাদানের সমন্বয় ঘটানোর ক্ষমতা। তাহলে সেই ক্ষেত্রে সার্বভৌমত্বের ক্ষমতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা অভ্যন্তরীণ ক্ষমতা প্লাস বহির্বিশ্বের ক্ষমতা। সেটা দেখেন একটু আমরা যে করে যাই তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্বের ক্ষমতা, কারণ এটা যদি না থাকে তখন দেখা যাবে আমার সীমানাই থাকবে না, অন্য যে কোনো রাষ্ট্র এসে আমাকে দখল করে ফেলতে পারে। সেক্ষেত্রে আমার রাষ্ট্র থাকবে না, অন্যের রাষ্ট্র সেটা হয়ে যাবে। এই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, আমার সীমানাটাকে রক্ষা করা। যেটা আমরা বলেছিলাম যে আপনার 3টা বাহিনী নিয়োজিত আছে আমাদের সীমানাগুলো রক্ষা করার ক্ষেত্রে। এটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম এবং চূড়ান্ত ক্ষমতা। কারণ এই ক্ষমতাটা যদি না থাকে তাহলে বাকি যে উপাদানগুলো আছে কোনোটাই আপনার কার্যকরী ভূমিকা রাখতে পারবে না। আর এটা সর্বোচ্চ ক্ষমতা কেন বলা হয়েছে? অর্থাৎ এটা যদি আমাকে কেউ অ্যাটাক করতে আসে আমার রাষ্ট্রের মধ্যে, সেটাকে বাধা দেওয়ার মতো এখতিয়ার রাখে এবং বাধা দিতে পারে, এবং সেটা পুরো বিশ্বে এটা বৈধ, যে কেউ বলতে পারবে এটা আমি অবৈধ কাজ করেছি। সেটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। এবং চরম বলতে কি বোঝায়, যেটা আপনারা প্রায় ক্লাসেও জিজ্ঞেস করেন যে চরম বলতে কি বোঝায়? চরম বলতে বোঝায় সর্বোচ্চ চূড়ায় গিয়ে যেটা থাকে, অর্থাৎ আমি সর্ব অবস্থানে, যেটা আমরা সর্বোচ্চ শব্দের অর্থ যেমন চরম শব্দটা একই ভাবে বলতে পারি, খুব কঠোরভাবে যেটাকে পালন করা হয়, যেটা কঠোরভাবে ক্ষমতা যেটা আমি প্রয়োগ করতে পারি সেটাকে চরম বলছে। এবং চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত মানে একদম ফাইনাল ভাবে যদি আমি ফাইনাল ডিসিশনে গিয়ে বলতে পারি যে না এক্ষেত্রে তোমরা প্রবেশ করতে পারবে না, বা আমি যে ডিসিশন নেবো সেটাই বলতে, সেই ধরনের ক্ষমতাটাই বলা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। তাহলে সার্বভৌমত্ব ক্ষমতা মানে আপনার ক্ষমতা, সকল ক্ষমতার উৎস বলতে পারবো সার্বভৌমত্ব ক্ষমতা। এখন আসি রাষ্ট্র সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। এই যে এই ক্ষমতার বলে, সার্বভৌমত্ব ক্ষমতার বলে সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বেই রাষ্ট্রে থাকে। অর্থাৎ রাষ্ট্র বলতেই তখন বোঝা যাচ্ছে সে সর্বোচ্চ চূড়ায় আছে, যে আমি রাষ্ট্রের পরিচালক বা আমি রাষ্ট্রের কর্তা, এটা যখন আমি বলবো তার মানে সর্বোচ্চ সম্মান বোধ আমার মধ্যে কাজ করবে এবং সর্বোচ্চ সম্মান সব আমাকে দিবে। কেন দেবে? কারণ হচ্ছে এটা কোনো ব্যক্তির সাথে তুলনা করা যাবে না, রাষ্ট্রকে কোনো প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যাবে না, কারণ এটা সকল সমষ্টির একটা জনসমষ্টির পাওয়ার, তারপর সকল ভূখণ্ডের একটা পাওয়ার, সকল পাওয়ারগুলো এখানে আছে, যার জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানে ঊর্ধ্বে সে অবস্থান করে। অর্থাৎ এটাকে আমি যে সংগঠন বললাম এটা কিন্তু অন্য সংগঠনের সাথে আপনি মিলাতে পারবেন না, এটা আলাদা একটা সংগঠন যার কিনা সর্বোচ্চ অবস্থানে সম্মান দেওয়া হয়।
এরপর আসলে অভ্যন্তরীণ ক্ষমতা, যেটা আমি বলছিলাম যে এটা একটা মূল কথা হচ্ছে সার্বভৌমত্বমানের ক্ষমতা। সেই ক্ষমতাটা হচ্ছে ভেতরে, দেশের ভেতরে যে ক্ষমতা, আর হচ্ছে বহির্বিশ্বের ক্ষমতা। দেশের ভিতরে কি ধরনের ক্ষমতা, অর্থাৎ এটা যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারবে। রাষ্ট্র যে কাউকে যে কোনো নির্দেশ, অর্থাৎ সে যত বেশি পাওয়ারফুল লোকই হোক না কেন, সে স্বয়ং রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যেটাই হোক না কেন, অর্থাৎ সে সরকারের লোক হলেও তাকেও কিন্তু বাধ্য করতে হবে। একটা সংবিধান রয়েছে, রাষ্ট্র পরিচালনার একটা সংবিধান থাকে, সেই অনুযায়ী তাকে চলতে হবে। যদি না পারে তাহলে তাকে সে শাস্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে একটা যে কোনো সময় যে কাউকে নির্দেশ দিতে পারে সেটা সে শুনতে বাধ্য। এটাই ছিল অভ্যন্তরীণ ক্ষমতা, যে কাউকে আদেশ পালনে বাধ্য করতে পারে রাষ্ট্র। তাহলে এই দুটো হচ্ছে অভ্যন্তরীণ পাওয়ার। আর একটা হচ্ছে বহির্বিশ্বের ক্ষমতা। রাষ্ট্র অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে, অর্থাৎ যে কোনো রাষ্ট্র এসে, আমি একটু আগে যেটা বলছিলাম যে সীমানা দখল করতে পারবে না, এটা আমার সার্বভৌমত্ব পাওয়ার, এটা বহির্বিশ্বের পাওয়ার। যে আমি এটা আবার যেহেতু এটা আবার নিয়ে যেতে, যে কেউ জোর করে নিয়ে যেতে পারে, অনৈতিকভাবে নিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু আমাদের সেনাবাহিনী বা আপনার নৌবাহিনী, বিমান বাহিনীরা নিয়োজিত রয়েছে। রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার ক্ষমতা, এই অর্থাৎ এটাকে এক কথা যদি বলতে চাই তাহলে এই দুটো পয়েন্ট আমরা বলতে পারি যেটা অস্তিত্ব রক্ষার ক্ষমতা। অস্তিত্ব রক্ষা করতে হলে আমাকে দেশের ভিতরে পাওয়ার খাটাতে হবে, দেশের বাইরেও পাওয়ার খাটাতে হবে, তাহলে আমি রাষ্ট্রকে ধরে রাখতে পারবো। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বময় ক্ষমতা। সর্বময় ক্ষমতা মানে সব ধরনের আমি ক্ষমতা প্রয়োগ করতে পারবো আমার এই রাষ্ট্রের পাওয়ারের কারণে, সার্বভৌমত্বের পাওয়ারের কারণে। তাহলে এই চারটা ক্ষমতা অর্থাৎ উপাদান দ্বারা মূলত আমি রাষ্ট্র বলতে পারি। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে মূলত আমরা এটাকে কেন এত গুরুত্ব দিচ্ছি, যেমন ধরেন একটা ঢাকা একটা কিন্তু জায়গা আছে, ঢাকায় জনসংখ্যা আছে, এটা একটা ভূখণ্ড রয়েছে। তারপরে এখানে আপনার রাষ্ট্র ঢাকাটাকে পরিচালনা করার জন্য কিন্তু কিছু বিশিষ্ট লোক আছে, কর্মকর্তাও আছে। তাহলে তাকে আমি বলতে পারি যে স্থানীয় সরকার, তাহলে স্থানীয় সরকারও আছে। এরপর যদি বলি সার্বভৌমত্ব পাওয়ারটা আছে কি, হ্যাঁ, সার্বভৌমত্ব পাওয়ার বলতে কি বোঝায়, অর্থাৎ রাষ্ট্রের যে অর্থাৎ অন্যান্য ডিস্ট্রিক্ট কিন্তু এখানে এসে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। এটা এই ধরনের পাওয়ার কিন্তু সেই জেলা পরিষদের থাকে, যে কর্মকর্তা রয়েছে। তারপরও আমরা ঢাকাকে কেন রাষ্ট্র বলতে পারি না, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটাই আপনাদের একটা কাজ আছে এসডব্লিউতে, যে ঢাকা এবং লন্ডনকে কি আমি ঢাকা রাষ্ট্র বলতে পারি, আর যদি বলতে নাই পারি তার কারণ কি ব্যাখ্যা দাও, এটাই মূলত আপনাদের কাজ। এখন এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে যে আমরা যদিও বা বলছি চারটা পাওয়ারই তার মধ্যে আছে, আমি দেখাইলাম, কিন্তু এক্ষেত্রে সর্বঊর্ধ্বে যেহেতু আমরা বলছি এটা সর্বময় ক্ষমতা, যেখানে বলা হচ্ছে সর্বময় ক্ষমতা, এটা কিন্তু সর্বময় ক্ষমতা ঢাকার সে কর্মকর্তাদের নেই, কারণ সে আবার চলছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। অর্থাৎ সে কেন্দ্রীয় সরকার বলতে কি বোঝায়, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তার নিয়ন্ত্রণ বা তার হুকুম ছাড়া কিন্তু সে কিছু করতে পারছে না, যার জন্য এই সার্বভৌমত্ব ক্ষমতাটা তার কাছে নেই। আর যদি বলি সরকারের কথা বলা হয়, কর্মকর্তা রয়েছে, কিন্তু সে কিন্তু মেইন সরকার নয়, সে কি হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সে কাজ করছে। তার মানে সরকারের ক্ষেত্রেও সে বলতে পারে বাধাগ্রস্ত। বাকি দুটো উপাদান তার কাছে আছে, এক হচ্ছে ভূখণ্ড আর হচ্ছে জনসংখ্যা, দুটো আছে, বাট ওই দুটো উপাদান দিয়ে তো তাকে রাষ্ট্র বলা যাবে না, কারণ আমি বলেছি রাষ্ট্র বলতে হলে চারটা উপাদানের সমষ্টি দরকার, যে কোনো একটা যখন গ্যাপ থাকবে তখন সেটাকে আমি রাষ্ট্র বলতে পারবো না। অলরেডি কিন্তু উত্তরটা আমি বলে দিয়েছি এসডব্লিউ, অতএব এটা আপনারা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর মতো আপনারা উপস্থাপন করে এসডব্লিউটা করবেন। এইখানে দেখেন এসডব্লিউটা লেখা আছে, এসডব্লিউ 14 নম্বর পৃষ্ঠা 67 এর কাজ 1, বইতে আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখেন লেখা আছে, ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কিনা সহপাঠীদের সঙ্গে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। বাট আপনার সহপাঠীর দরকার নেই, আমার সাথে আপনাদের আলোচনা হয়ে গেছে। এক্ষেত্রে ঢাকা এবং লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কিনা সেটা আপনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন যে বা যাবে কিনা, সেটা আপনার সুন্দর মতো করে এখানে জ্ঞানমূলক, অনুধাবন এবং বলতে পারেন এটা আপনার উচ্চতর দক্ষতা একটি প্রশ্ন। সেখানে আপনার সকল পাঠ অর্থাৎ চারটা পাঠ আপনাদের সৃজনশীলে রয়েছে, জ্ঞানমূলকের মাধ্যমে বলবেন যাবে কিনা, হ্যাঁ অথবা না দিয়ে জ্ঞানমূলক হয়ে যাবে। এরপর অনুধাবন দিয়ে আপনি বুঝিয়ে দিবেন। অনুধাবনটা বিষয়টা কি, যে আপনার বই প্লাস আপনি কি বুঝেছেন, এই দুটোর সমন্বয়ে আপনি তথ্য উপস্থাপন করবেন। এরপর প্রয়োগে কি যেটা দেখাবেন, প্রয়োগ যেহেতু আপনার দেখেন উদ্দীপক নেই, উদ্দীপক বলতে হচ্ছে বলতে পারেন আমাকে আপনার এই যে ঘটনা আপনার বোর্ডে যে ক্লাসটা আপনি পাই পেলেন এটাকে উদ্দীপক হিসেবে আপনি ধরতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রয়োগ দেখাবেন যে দেখা গেছে যে আলোচনায় আমরা দেখতে পেয়েছি যে এটা বা ওটা, এটা দিয়ে তখন আপনি প্রয়োগ ঘটাবেন যে এখানে রাষ্ট্রের সাথে এই উপাদানটা রয়েছে বা এটা নাই এটা নাই, এটা ব্যাখ্যা আপনি প্রয়োগে ঘটাবেন। আর উচ্চতর দক্ষতায় গিয়ে আপনি কি বলবেন, উচ্চতর দক্ষতায় গিয়ে বলবেন যে কেন আপনি ঢাকাকে রাষ্ট্র বলছেন না, অর্থাৎ কোন মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আপনার মাথায় হ্যাং করেছে, সেই উচ্চতর দক্ষতার মাধ্যমে সেই বিষয়টা আপনি উপস্থাপন করবেন। এই ছিল আপনাদের এসডব্লিউ বা মাধ্যমে আপনাদের এই টপিকগুলো যেগুলো আমরা বলেছিলাম রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উপাদান সমূহ আলোচনা করব। আমি আশা করি যে আপনারা খুব ভালো মতো সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এই এসডব্লিউটা আপনারা খুব সুন্দর মতো সুসম্পন্নভাবে সম্পন্ন করতে পারবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে এসডব্লিউ করার সময় এখানে অবশ্যই ক্লাস নাম্বার, আপনার এসডব্লিউ নাম্বার আর তারিখটা অবশ্যই ঠিক মতো লিখবেন। তাহলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।